দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি শাহনাজ বিশ্বাস ইয়াসমিন। গত 15 বছর একটানা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় গেল 2-3 বছর আগে জিনিসপত্রের এত দাম বেড়ে যায় যে সাধারণ মানুষের কেনার নাগালের বাইরে চলে যায় এবং এই সময়টি বারবার কয়েকটি শব্দ সামনে আসছে। কেন জিনিসপত্রের দাম বাড়লো? এর সঙ্গে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, সিন্ডিকেটবাজি এই নামগুলো বারবার ঘুরে ফিরে আসছিল। যদিও বৈশ্বিক অনেক অর্থনৈতিক প্রভাব পড়ছিল, কিন্তু দেশীয় পণ্যের যেগুলো দেশে উৎপাদন হয় সেসব পণ্যের দাম যখন বেড়ে গেছে তখন এই শব্দগুলো আসছে এবং বারবার গণমাধ্যমে শিরোনাম হয়েছে এইসব সংবাদ। এবং 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর আমরা এর অন্যরকম চিত্র দেখলাম এবং এই শিরোনামগুলো আবার আসলো, কিন্তু অন্য হাত ধরে আমরা দেখতে পেয়েছি একই রকমভাবে বাস, ট্রাক, বাজার দখল হচ্ছে এবং সেটি আওয়ামী লীগ চলে গেছে, ছাত্রদল, যুবদল চলে গিয়ে আবার আরেকটি দলের হাতে আসছে। এবং গত সপ্তাহে বর্তমান অন্তর্বর্তী সরকারের অর্থ বাণিজ্য উপদেষ্টা খুব পরিষ্কার করে বলেছেন যে একদল চাঁদাবাজ চলে গেছে, আরেক দল চাঁদাবাজ আসছে এবং সিন্ডিকেটের কথা উনি খুব পরিষ্কার করে বলেছেন যে বাজার দরের সাথে সিন্ডিকেট আগে যেমন ছিল এখনও থাকবে, কিন্তু সেটি আমরা কঠোর হাতে দমন করব। প্রিয় দর্শক, আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এবং আলোচনার শিরোনাম করেছি দখল বেদখলের রাজনীতি। আলোচনা করার জন্য দুজন অতিথি আমাদের স্টুডিওতে আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, আহ্বায়ক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম। স্বাগত আপনাকেও। আপনাদের দুজনের কাছে কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি রাজিকুজ্জামান রতন আপনাকে দিয়েই, তারপরে মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে আসবো, আপনার দলের বিষয়, বর্তমান অবস্থার বিষয়। আপনার কাছে যাচ্ছি জনাব রাজিকুজ্জামান রতন, এটা নিয়ে যেটা আমি বলছিলাম আসলে দখল বেদখলের রাজনীতির কথা, একটু ছোট করে এটা জেনে আমি একটু আপনার রাজনৈতিক দলের অবস্থান নিয়েও কথা বলবো। এই যে দখল বেদখলের রাজনীতি 5 আগস্টের পরে যে কথাটা বাণিজ্য এবং অর্থ উপদেষ্টা বলছিলেন, এটা নিয়ে একটু ছোট করে জানতে চাচ্ছি। আসলে কি আবার শুরু হয়ে গেল? এখন কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায়, এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নয়, কেন এখন আবার সেই কথাগুলো আবার ঘুরে ফিরে আসছে? ধন্যবাদ। অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। স্পর্শকাতর শব্দটার দারুণ একটা মিনিং আছে, যে স্পর্শ করলেই কাতর হয়ে যায়। তো কাকে স্পর্শ করে, এই যুক্তিটা যাদের বিপক্ষে যায় তারা কখনো কাতর হয়ে পড়েন এবং কাতর হয়ে থেমে থাকেন না, কখনো ক্ষুব্ধও হন। তা আমরা একটা জিনিস দেখেছি যে গত 15 বছরের শাসনামল যখন আমরা দেখেছি তখন তার সঙ্গে কয়েকটা বিষয় ছিল: দুর্নীতি, দখল, দমন পীড়ন। দুর্নীতি করেছে জনগণের সম্পদ, দখল করেছে জনগণের সম্পদ, দমন পীড়ন চালিয়েছে জনগণের উপরে। তার বিরুদ্ধেই তো বিক্ষোভটা হয়েছিল। কিন্তু দুর্নীতির একটা বলবো যে একটা নেগেটিভ এফেক্ট থাকে এরকম, যে যাদের উপর দুর্নীতি করা হয় তারা নিজেরাও কখনো কখনো দুর্নীতির দ্বারা মোহগ্রস্ত হয়ে পড়েন। ঠিক তেমনি দখল বাণিজ্যেরও এমন একটা বিষয় আছে যে যারা দখল বাণিজ্য করে আর যাদের উপর দখল বাণিজ্য করা হয় তারাও কখনো কখনো এই নেগেটিভ ভাইসেস দ্বারা তারা অ্যাফেক্টেড হয়ে পড়েন। যে কারণে আমরা অনেক সময় দেখি যে এক দখলদারের পরিবর্তে আর এক দখলদারের আবির্ভাব ঘটে। হওয়া উচিত ছিল অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে গণতন্ত্রের যাত্রা, হওয়া উচিত ছিল দখলবাজি এবং দলবাজির বিপরীতে একটা নিরপেক্ষতার জায়গা, হওয়ার কথা ছিল জনগণের উপর দুর্ভোগের পরিবর্তে জনগণকে স্বস্তি দেওয়ার জায়গা। সেটা হয়ে ওঠে না সবসময়। সে কারণে তো একটা প্রশাসন দরকার, সে কারণে তো বিচার দরকার, সে কারণে একটা আইনি কাঠামো দরকার। তা নাহলে শুধু মানুষের সদিচ্ছার উপর ছেড়ে দিলেই তো আমরা বলতে পারবো আসেন সবাই ভালো হয়ে যায়। তা সবাই তো সেভাবে ভালো হয় না। ভালো হওয়ার জন্য একটা পদ্ধতি লাগে। অন্তর্বর্তীকালীন সময়ে সরকার এই পদ্ধতিটার উপর তাদের জোর দেওয়া দরকার ছিল, সদিচ্ছার উপর জোর দিলে চলবে না। এখানে অন্তর্বর্তীকালীন সময়ে তিনি একটা ফেজ থেকে আর একটা ফেজে যেতে চাচ্ছেন। মাঝখানের সময়টা একটা প্রস্তুতিকালীন সময়। কিসের প্রস্তুতি নিচ্ছেন তিনি কি একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছেন? তিনি কি দখলদারিত্বের হাত থেকে মানুষকে মুক্ত করার প্রস্তুতি নিচ্ছেন? মানুষের মনন জগতে তার প্রভাব কি ফেলছেন? সেই জায়গায় আমরা 15 দিন বয়স সরকারের, খুব বেশি বয়স নয়, কিন্তু মর্নিং শোজ দ্য ডেজ এইরকম মতো যদি বলি তাহলে এটাও কিন্তু একটু খেয়াল করা দরকার। সরকার কি এই জায়গাগুলোতে যথেষ্ট মনোযোগ দিচ্ছেন? যদি মনোযোগ না দেন তার পরিণতি কিন্তু ভয়াবহ হবে। ইতিমধ্যে যে ইন্ডিকেশনটা দেখা যাচ্ছে যে হাট বাজার সেগুলোর উপরে মনে হচ্ছে যে হঠাৎ করে মালিকানা বদল হয়ে গেল।
অনেকটা রাজতন্ত্রের মতো। রাজারা আগে যে রাজা ছিলেন তাকে হটিয়ে অন্য রাজা এলে সবাই তার প্রজা হয়ে যায়। এরকম পরিস্থিতি যেন না হয়, যে ইঙ্গিতটা দেখা যাচ্ছে, এটা কিন্তু খুব ভালো নয়। এটা গণতন্ত্রের জন্য ভালো নয়। জনগণ যে প্রত্যাশা থেকে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছিলেন, আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু জীবন দিয়েছে সাধারণ মানুষ। যদি আমরা 650-র কথা বলি, কিংবা 852-র কথা বলি, কিংবা 1000 মানুষের মৃত্যুর কথা বলি, সেখানে দেখবেন যে ছাত্রদের তুলনায় অনেক গুণ বেশি জীবন দিয়েছে আমাদের শ্রমজীবী মানুষ। আবার সাধারণ মানুষও, একটা মা তার সন্তানের হাত ধরে কেন রাস্তায় নেমেছিলেন? যে মা সন্তানকে বলে বাইরে যাবি না, সে সন্তানের হাত ধরে মা কেন নামছেন? তার মানে মাও প্রত্যাশা করছেন তার সন্তানের জন্য একটা নিরাপদ একটা বাংলাদেশ হোক, একটা গণতান্ত্রিক বাংলাদেশ হোক। রাজিকুজ্জামান রতন, বিষয়টা এমন যে সবাই একটা নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিরাপত্তা, জীবনযাপন নিরাপত্তা, এই যে জিনিসপত্রের দামের নিরাপত্তা, স্বাভাবিক জীবনযাপন ফিরে পাওয়ার নিরাপত্তা যদি থেকে থাকে, তাহলে সেই সময় এটাকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলি বা অন্তর্বর্তী সরকার বলি, ইন্টারিম গভর্নমেন্ট, একই তো, এটা তো রাজনৈতিক সরকার না। এখন তাহলে আপনি যেটা বলছিলেন যে হাত বদল হয়েছে, এই হাত বদলটা এই অন্তর্বর্তী সরকারকে ডিপেন্ড করে কারাই হাতটা বদল করলো আসলে, এটা নিয়ে আপনার কাছে আমি আসছি। আপনি একটু ছোট করে যাচ্ছি, জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছেই যাচ্ছি। এই যে দখলের রাজনীতি, আওয়ামী লীগকে পতন ঘটিয়েছে, এরকম কথাও তো এখন শিরোনামে আছে। দখল, নানান দুর্নীতির যে রাজনীতি ছিল, সেটা কি আপনার মানে দখলের এই রাজনীতি বা দুর্নীতির রাজনীতির কি অবসান হবে আপনি মনে করছেন? এটা আপনি এই প্রশ্নটা একটু জানি, তারপর আমি আপনার দলের বর্তমান অবস্থান নিয়ে একটু জানতে চাবো, কারণ আজকে আপনার দলের মহাসচিব বলেছেন নির্বাচনের রূপরেখা জানতে চেয়েছেন, সব নিয়ে আবার পরবর্তী যাচ্ছি, এটা একটু জানি। আমি আপনাকে বলি যে দখলের তো ছোটখাটো বিষয় আছে, ছোট বড় বিষয় আছে, মাত্রাগত বিষয় আছে। আমি বসুন্ধরা গ্রুপ পুরোটা গিলে খেয়ে ফেললাম, এটা দখল। আর বসুন্ধরা গ্রুপের প্রতি রোডে প্রতি ব্লকে ময়লার যে সংগ্রহ করে সার্ভিস দেয়, ওই সার্ভিসটার মধ্যেও দখলের বিষয় আছে। তো সিটি কর্পোরেশনের ময়লার বাণিজ্য শুনেছেন নিশ্চয়ই, যে সিটি কর্পোরেশনে যে বিভিন্ন রোডে ময়লা যে সংগ্রহ করে, এটা একটা বাণিজ্য। আর সিটি কর্পোরেশন পুরাটাই আপনি গিলে খেয়ে ফেললেন তাপসের মাধ্যমে। তো আপনি দখল কোন ধরনের দখল বোঝাতে চাচ্ছেন সেটা আমি জানি না। শুনেন, দখলের মাত্রাগত পার্থক্যের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, আমি আসছি, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, কমার্স ব্যাংক, 5টা। আর ইসলামী ব্যাংক দখল করে এস আলম ইসলামী ব্যাংক থেকে 75,000 কোটি টাকা নিয়েছেন, আর 20,000 কোটি টাকা নিয়েছেন তার বাকি 5টা ব্যাংক থেকে। এটার নাম দখল। কিন্তু তো এখন আপনি কোনটাকে আমলে নেবেন? যে ছোটোখাটো, আমি আপনি বলছি যে একদম যে হচ্ছে না, যে দেশে বিভিন্ন জায়গায় শ্রমিকদের যে চাঁদাবাজির যে জায়গাটা, ওই জায়গায় নাম বদল হয়েছে, ওই জায়গায় লুকটি বদল হয়েছে, বাট ওইখানে এই টুল আদায় শুরু হয়েছে, বাজারে টুল আদায় শুরু হয়েছে। কাউরান বাজারে শুনছি যে লোকজন বিভিন্ন মুখোশে ফিরে আসছে। তো এখন আমার প্রশ্নটা হলো যে বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নাই, এটা কারা করছে? বিএনপি তো ক্ষমতা নাই, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় নাই, এটা আমি উত্তরটা দেওয়ার কথা না। যিনি বলেছেন যে অর্থ ও বাণিজ্য মন্ত্রী, বাণিজ্য উপদেষ্টা, এটা তার দায়িত্ব। তার আন্ডারে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে অ্যাসিস্ট করার জন্য এই গভর্নমেন্টকে। তিনি সেনাবাহিনীকে বলেন না কেন চাঁদাবাজকে ধরেন? মায়া কান্না শোনার জন্য তো সরকার না। যেমন রাজিকুজ্জামান রতন ভাই বলেছেন যে আসুন আমরা ভালো হয়ে যাই, এইটার জন্য সরকার লাগে না, এটার জন্য একটা কি বলে সুশীল কোন সমিতি হইতে পারে। আসুন ভালো হই সমিতি, বা রাষ্ট্র তো ভালো হই সমিতির মাধ্যমে চলে না। রাষ্ট্র চলে রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করার জন্য, রাজদণ্ড এখানে প্রয়োগ করা হয়। তো এটা করছেন না কেন? যারা চাঁদাবাজ ওদেরকে সেনাবাহিনীর মাধ্যমে ধরছেন না কেন? উনাকে মায়া কান্না করতে বলছে কে বলছে মায়া কান্না করতে? উনি ধরবেন না সেটা বলেননি, উনি সেটা বলেছে যে ওনার চোখে ধরা পড়েছে, নিশ্চয়ই ধরবেন, ধরার কথাটা আসবে, যে ধরা পড়েছে। এইটা মেসেজটা দেওয়ার আগে দরকার ছিল যে
আমার চোখে ধরা পড়া মাত্র এতজনকে আমরা অ্যারেস্ট করেছি, এতজনকে জেলে পাঠিয়েছি, এতজন এই প্রসিডিউরে আছে, আমরা এই ব্যবস্থা নিয়েছি, তাইলে জনগণ খুশি হতো। জনগণ যে জনগণ শুধুমাত্র ছাত্রদের বিপ্লবের জন্য পরিবর্তন হয় নাই, থানা সদর থেকে 20 কিলোমিটার দূরে ওখানে ছাত্র বসবাস করে না, যেখানে হাই স্কুল 4 কিলোমিটার দূরে ওই গ্রামে একটা মন্দির আছে, ওই জায়গাটাও শান্তি শৃঙ্খলা বজায় ছিল পুলিশ ছাড়া 20 দিন। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরছি। প্রিয় দর্শক, সিএসআরএম গণতন্ত্রের ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। সাথে আছেন আমার দুজন অতিথি, রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, আহ্বায়ক জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম। দখল বেদখলের রাজনীতি নিয়ে আলোচনা করছি আমরা। জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে এখন যেটাও আপনিও বলছিলেন যে হ্যাঁ এখনো চলছে শুধু মুখ বদল, সেটা আসলে কারা করছেন? নাম্বার 1, এটা ছোট করে জেনে একটু জানতে চাচ্ছি, দখলের রাজনীতি আওয়ামী লীগের পতনের মূল কারণ বলে আপনি মনে করেন কিনা, এবং এখন দখলের রাজনীতির অবসান হবে বলে মনে করেন কিনা? একটা জিনিস যে আমাদের অনেক সময় আমরা বলি না যে চেহারা বদল হয়েছে, চরিত্র বদল হয়নি। তো আমাদের মানুষের আকাঙ্ক্ষা ছিল চেহারার সঙ্গে সঙ্গে চরিত্রটাও বদল হোক। সেটা কেন হচ্ছে না? এটার পিছনেও একটা কারণ থাকতে পারে। কারা এটা করছে, কেন করছে, এবং কারা প্রশ্রয় দিচ্ছে। কারা করছে তাদের মধ্যে অনেকেই এরকম আছে যে 15টা বছর অনেক কষ্ট করেছি, এইবার সব কিছু আমাদের হাতের নাগালে নিয়ে আসতে হবে। আবার অনেকে হয়তো ভাবছেন যে নির্বাচন কবে হবে তার ঠিক নেই, নির্বাচন হওয়ার পরে এই সমস্ত দখল করতে পারবো কিনা তারও গ্যারান্টি নেই, ফলে নগদ যা পাও লুটপাট করে নাও, এরকম একটা মানসিকতা একদল মানুষের আছে। সেটাকে নিয়ন্ত্রণ করবার জন্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটার একটা ব্যবস্থা করা দরকার ছিল, একদিকে সাধারণ মানুষের মধ্যে যে একটা নৈতিক বোধ তৈরি হয়েছিল এই আন্দোলনের মধ্য দিয়ে, আর তার সঙ্গে যদি যারা ক্ষমতায় এখন এলেন তারা যদি তার সঙ্গে সঙ্গতি বিধান করে চলতেন, তাহলে এটা কিন্তু দমন করা সম্ভব হতো। কিন্তু এই ক্ষেত্রে মনে হচ্ছে একটা রিলাক্টেন্ট অ্যাটিটিউড আছে, যে এর মধ্য দিয়ে রাজনীতির প্রতি নেতিবাচক ধারণাটা কি বাড়ছে? রাজনীতির প্রতি নেতিবাচক ধারণা যত বাড়বে, অন্তর্বর্তীকালীন সরকারের টিকে থাকার বা মেয়াদ বৃদ্ধি করার সম্ভাবনাও তত বাড়বে। এটাও একটা বিষয় এখানে থাকতে পারে। কিন্তু যেটা যদি আমরা দেশের প্রশ্নে বলি, অর্থনীতির প্রশ্নে বলি এবং সংস্কৃতির প্রশ্নে বলি, মানুষের মনন জগতের প্রশ্নেও যদি বলি, এগুলো চলতে দেওয়া উচিত নয়। কারণ দখল বলতে কিন্তু আমরা কয়েকটা জিনিস বুঝেছিলাম, শুধুমাত্র ওই হাট বাজারের ইজারা দখল তা নয়। দখল হচ্ছে ব্যাংক দখল, শুধু সেটাও নয়। দখল হচ্ছে যে আমার ক্ষমতার মধ্যে যা কিছু আমি পাবো সব কিছুকে দখল করে নেব। সেটা বিশ্ববিদ্যালয় হতে পারে, বাংলাদেশে 53টা পাবলিক বিশ্ববিদ্যালয়, আমার দল ক্ষমতায়, আমি যে দল সাপোর্ট করি সেই দল ক্ষমতায়, এখন সবকিছু আমার, রাষ্ট্রের সব জায়গায় আমার ক্ষমতা, মানে সবকিছু দখল করার ক্ষমতা। ক্ষমতা মানে কিন্তু মানুষকে সহায়তা করার ক্ষমতা নয়, ক্ষমতা হচ্ছে মানুষকে দখল করার ক্ষমতা। এই যে রাজনীতিটা চলে আসছে, এমনি সাধারণত পুঁজিবাদী অর্থনীতির যে বহিঃপ্রকাশ হয়, যে বুর্জুয়া রাজনীতি, সেখানে বিষয়টা এরকম থাকে যে প্রফিট ইজ মাস মোর পাওয়ারফুল দ্যান পিপল। ফলে প্রফিটের জন্য আমি সব কিছু করতে পারি, এবং যে কারণে ওষুধে ভেজাল দিতে পারি, নিজস্ব প্রফিটের একান্ত ওষুধে ভেজাল দিতে পারি, আমি নদী দখল করতে পারি। এই যে এখন বন্যাটা হয়ে গেল, বন্যার একটা কারণ প্রাকৃতিক, আর একটা কারণ মনুষ্য সৃষ্ট। আমাদের নদী রক্ষা কমিশন বলেছে প্রায় 32,000-এর উপরে নদী দখলদার আছে, তাদের মধ্যে একটা বিরাট অংশ কুমিল্লার। তাহলে এই নদী দখলদাররা নদী দখল করেছে বলে নদী তার স্বাভাবিক গতিপথ হারিয়েছে, বৃষ্টির পানি বলি আর ঢলের পানি চলে যাচ্ছে। ফলে দখল করলো কয়েকজন মানুষ, দুর্ভোগ পোহালো সারা দেশের মানুষ। ঠিক তেমনি ব্যাংক দখল করছে কয়েকজন মানুষ, টাকার তারল্য সংকটে পড়ে যাচ্ছে সকল মানুষ। দেশ থেকে ওই ডলার লুটপাট করে পাচার করে দিল অল্প কয়েকজন মানুষ, সাফার করলো কারা? সকল মানুষ। ইভেন আমি যদি বলি যে এবারের মতন ঘটনা, ছোট করে যাচ্ছে, দলীয় রাজনীতির এই দখলের রাজনীতির অবসান হবে বলে কি আপনি মনে করেন, নাকি শুধুমাত্র? দুটো জিনিস থাকে এখানে, একটা হচ্ছে যে দায়িত্ববোধ, আর একটা হলো জবাবদিহি। দায়িত্ববোধটা যদি হারিয়ে যায়
আর জবাবদিহিতা যদি দুর্বল হয় তাহলে যে কোনো মানুষের দুর্বিনত হয়ে যেতে পারে। তো ফলে আমরা মনে করি যে গণতন্ত্রের শর্ত ছিল একটা যাচাই বাছাই করার ক্ষমতা, জনগণ যাচাই করতে পারবে, বাছাই করতে পারবে, আর যারা ক্ষমতায় থাকবে তাদের জবাবদিহি করার দায়। তো জবাবদিহির দায়টা যদি না থাকে তাহলে এই দুর্বিনীত পরিস্থিতি বারবার হবে। মোশাররফ হোসেন আহমেদ ঠাকুর, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আজকে আপনার দলের মহাসচিব নির্বাচনের পথরেখা চেয়েছেন, একই সাথে সংস্কারের কথা উনি বলছেন, কি সংস্কার করতে চায় ইন্টারিম গভর্নমেন্ট সেটার রূপরেখাও চেয়েছেন। আপনার দল আসলে কতদিনের ভিতর নির্বাচন চান? কারণ আমরা জানি যে ইন্টারিম গভর্নমেন্টই আসলে সংবিধানে ছিল না, হাইকোর্টের রুলের মাধ্যমে এটা হলো এমন একটা সময়ের মুহূর্তে রাষ্ট্রের, সে সময় নিয়ে কি কোনো কিছু আপনাদের ভাবনা আছে কিনা? হাইকোর্টের রুল তো আর রায় না, না এটাকে বৈধতা দেয়া, হাইকোর্টের রুল আর রায় না, এটা বৈধতার কিছুই আসেনি। প্রথম কথা হচ্ছে যে আমি আপনাকে বলি যে বিএনপি কথা অত্যন্ত স্পষ্ট যে আপনি রিফর্ম করবেন একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে এবং একটি সুষ্ঠু নির্বাচন করবেন যুক্তিসঙ্গত সময়ের মধ্যে। এই রিফর্ম, সময় এবং নির্বাচন। যুক্তিসঙ্গত সময়টা কি আসলে? যুক্তিসঙ্গত সময়টা নিশ্চয়ই অনন্তকাল না, যুক্তিসঙ্গত সময়টা তো নিশ্চয়ই অনন্তকাল না। আমি আপনাকে বলি রিফর্মের জন্য কতগুলো জিনিস দেখবেন। আমাদের দেশে সিভিল সোসাইটি দখল হয়ে গেছে, সিভিল সোসাইটি অলরেডি তার চরিত্র এবং না খুলস পাল্টিয়ে ফেলছে, এটা নিয়ে আর কোনো চিন্তার বিষয় নেই। মিডিয়া, সব মিডিয়া বিটিভি হয়ে গেছিল, এইটাও ঠিক হয়ে গেছে। জুডিশিয়ারি, আপনি জুডিশিয়ারি মোটামুটি এখন তো ঠিকই চলছে দেখা যায়। আমলাতন্ত্র, দলবাজ আমলাতন্ত্র খুলস পাল্টে ফেলছে। দুদক ওয়াশিং মেশিন হিসাবে কাজ করছিল, এখনো করবে। তো বাংলাদেশ ব্যাংক যেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক সে নিজে এই লুটগুলি, যে যতগুলি লুট হয়েছে ব্যাংক, এই লুটের পক্ষে যতগুলি সার্কুলার দরকার সেটা তৈরি করে দিয়েছে। তো এখন এই যে প্রতিষ্ঠানগুলিকে, যেমন ধরুন নির্বাচন আমরা ধরি, প্রথমত একটা জিনিস ধরি যে জুডিশিয়ারি শুধু 95 ঠিক করে দেন, অনুচ্ছেদ 95 আর 116 হচ্ছে অধস্তন আদালতকে হাইকোর্টের অধীনে দিয়ে দেন, আর 95কে যে আমাদের হাইকোর্টকে হাইকোর্টের বিচারক নিয়োগের জন্য একটি সুনির্দিষ্ট আইন নীতিমালা করে দেন। 80% জুডিশিয়ারি রিফরমেশনের কাজ শেষ। এবং আমি আপনাকে বলছি যে তো এই যে কাজগুলি রিফর্মের জন্য আছে আপনার, এইগুলির জন্য খুব বেশি সময়ের দরকার নাই। আপনার খুব আন্তরিকতা থাকলে খুব বেশি সময়ের দরকার নাই। এখন আপনি চান যে অনন্তকাল নিয়ে আপনি পলিটিক্সকে ডিসক্রেডিটেড করবেন, পলিটিক্যাল পার্টিকে ডিসক্রেডিটেড করবেন, অল পলিটিক্যাল পার্টিকে ডিসক্রেডিটেড করে আপনি মনে করছেন যে আপনি ভালো থাকবেন। অল পলিটিক্যাল পার্টিকে ডিসক্রেডিটেড করবেন, আপনি বক্তৃতা করেন, করেন না কেন। চাঁদাবাজ মানে তারেক রহমান যেটা বলেছেন যে বিএনপি কোনো প্রতিহিংসা রাজনীতি করবে না, যারা প্রতিহিংসার আশ্রয় নেবে এরা বিএনপির না, যারা চাঁদাবাজি করবে এরা বিএনপির না। বিএনপির 67 জন, প্রথম 7 দিনে 67 জন নেতাকর্মীকে বহিষ্কার করা হচ্ছে। তো আমরা তো সিগন্যালটা, বিএনপিরও সিগন্যাল, তার সিগন্যালটা ক্লিয়ার করে দিয়েছে। তো আপনি গভর্নমেন্টে আছেন, আপনি গভর্নমেন্টে আছেন, আপনি গভর্নমেন্টে থাকার পরে মাঠে সে সেনাবাহিনী আছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য। আপনি সেনাবাহিনীকে আপনি এই দুর্বৃত্তদের ধরার জন্য বলেন না কেন? আপনাকে 3 মাসের মধ্যে নির্বাচন চান? আমি আপনাকে বলি 3 মাসের জন্য যে কথাটা ছিল এটাতে তো নাই। মহাসচিব এর আগে বেশ কয়েকবার বলেছেন আমরা যে একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে রিফরমেশন করবেন এবং নির্বাচন দেবেন। এবং আমি আপনাকে বলি যে গত 10 বছর ধরে যে আন্দোলনটা, সংগ্রামটা ছিল, এই সংগ্রামটা পুরোটাই একটি ভালো নির্বাচনের জন্য ছিল, পুরোটাই একটা ভালো নির্বাচনের জন্য ছিল, পুরোটাই একটা মানুষের যে অধিকার আছে, এটা শ্রমজীবী মানুষের অধিকার হোক, এটা সাংবাদিকের অধিকার হোক, এটা বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতার অধিকার হোক, মানুষের কথা বলার অধিকার হোক, মানুষের বেঁচে থাকার অধিকার হোক, মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার হোক, এই অধিকারগুলির জন্য এই লড়াইটা হয়েছে 10 বছর ধরে।
10 বছর ধরে লড়াইয়ের মধ্য দিয়ে যে মানুষের ক্ষোভ পঞ্জীবিত হচ্ছে, এই ক্ষোভের বারুদের মধ্যে শুধু স্ফুলিঙ্গ যুগ হচ্ছে ছাত্রদের কোঠা আন্দোলন। এই ছাত্রদের এই 36 দিনের কোঠা আন্দোলনে এইরকম একটা ফ্যাসিস্ট সরকার পড়ে যায় না। তো এই জন্য আমাদের একজন নেতা বলেছেন, যে আমাদের বিএনপির একজন নেতা, সাবেক ছাত্র নেতাও ছিলেন, তিনি বলেছেন যে এই মন তোমাকে দিলাম, এই প্রাণ তোমাকে দিলাম, মনে রেখো আমিও ছিলাম। এই সরকার যারা মনে আছে এরা যেন মনে রাখে আমিও ছিলাম। 10 বছরে, মাত্র গত 1.5 বছরে আগস্ট 2022 থেকে অক্টোবর 2023-এর মধ্যে বিএনপির 40 জন নেতাকর্মীকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। 11 জন নেতাকর্মীকে পিটিয়ে জেলখানায় দেওয়া হচ্ছে, যারা বিনা চিকিৎসায় মারা গিয়েছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আন্দোলনটা এমনি এমনি হয়ে যায় নাই। এই বিশ্ববিদ্যালয়ের বাইরে থানার থেকে 20 কিলোমিটার দূরে আন্দোলনের নেতৃত্ব ছাত্ররা তো দেয় নাই। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের আরেকটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছে যাচ্ছি এবার। আপনার দলের বিষয় একটু জানতে চাচ্ছি। আপনাদের যে বাসদ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, তারা কি নির্বাচনের জন্য প্রস্তুত? কারণ ইন্টারিয়াম গভর্নমেন্ট একদিকে তারা বারবার বলছেন, যারা উপদেষ্টারা, যে রাষ্ট্র সংস্কার, প্রশাসন সংস্কার, পাশাপাশি নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। এটাই তো ইন্টারিয়াম গভর্নমেন্টের কাজ। সেক্ষেত্রে আপনার দল নির্বাচনের জন্য কতটা প্রস্তুত আপনার আগামী নির্বাচনের? এই সরকারকে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তার মানে ভবিষ্যতে একটা নির্বাচনের মধ্য দিয়ে, গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেবেন, তাই তো? তার জন্য কি কি কাজ বাকি আছে? আমরা 3টা নির্বাচন দেখেছি, 2014, 2018 এবং 2024। 3টা নির্বাচনের মধ্যে প্রশাসন এবং পুলিশের একটা অপব্যবহার দেখেছি। আরটা দেখেছি নির্বাচন কমিশনের শুধুমাত্র দুর্বলতা নয়, নির্বাচন কমিশনের একটা নিরঙ্কুশ আনুগত্য সরকারের প্রতি এবং ক্ষমতায় যারা আছেন তাদেরকে ক্ষমতায় বহাল রাখবার জন্য। এই 3টা জায়গায় একটা সংস্কার যেমন দরকার, তার পাশাপাশি আমাদের এখানে যে নির্বাচনের যে পদ্ধতি আছে, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, মানে যদি কেউ 51টা ভোট পায় আর কেউ যদি 49টা ভোট পায়, তো 49টা ভোট মূল্যহীন হয়ে যাবে। কিংবা যদি এরকম হয় কেউ 33% ভোট পেল আর বাকি যে 67% ভোট 5টা দল মিলে ভাগ করে পেল, তাহলে ওই 33% মানুষ কিন্তু 67% মানুষের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এই জায়গায় আমরা বলেছিলাম একটা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার জন্য, এটা আমরা বামপন্থী দলগুলো বারবার বলেছিলাম, যাতে প্রত্যেক মানুষের ভোটের একটা মূল্য থাকে। আর কি নির্বাচনে টাকার খেলাটা বন্ধ করতে হবে। এবং নির্বাচনে যারা হলফনামা দেন, সেই হলফনামার বিষয়টা এমনভাবে খেয়াল করতে হবে যে হলফ করে বলেছে আমার এই সম্পত্তি আছে, 5 বছর পরে কোন জাদুর ছোঁয়ায় আমার সম্পত্তি বাড়ে সেটা আমার দেখতে হবে। এইটা না দেখার কারণে হয়েছে কি, যে এক একটা নির্বাচন আসে, মানুষের চরিত্রের মানটা একটু নিচে নেমে যায়। আর একটা নির্বাচনের মধ্যে একজন নির্বাচিত হয়, মনে আলাদিনের চেরাগ পান। এই জায়গাটা বন্ধ করতে হবে। কিন্তু এটার জন্য কি আনলিমিটেড টাইম লাগবে? নিশ্চয়ই লাগবে না, আনলিমিটেড টাইম লাগবে না। আমরা এই জন্য বুঝতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরে কি আছে। তিনি কি এমন পরিস্থিতি তৈরি করতে চান, একটা রাজনীতিবিহীন পরিবেশ, অথবা তিনি কি এমন পরিস্থিতি তৈরি করতে চান, এমন একটা জবাবদিহিমূলক ব্যবস্থা যেখানে কেউ দুর্নীতি করতে চাইলেও দুর্নীতি করতে পারবে না? যেমন আমাদের সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে আছে, অনুপার্জিত আয় ভোগ করা যাবে না। এই যে এখন যতগুলো মানুষকে ধরা হলো, আচ্ছা সালমান রহমানকে কেন খুনের মামলার আসামি করতে হবে? তিনি তো শেয়ার বাজারের সঙ্গে কিংবা অন্যান্য ঘটনার সঙ্গে যুক্ত। আইনমন্ত্রীকে কেন খুনের মামলার আসামি করতে হবে? কিংবা প্রধানমন্ত্রীকেই বা কেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই কেন বা খুনের মামলার আসামি করতে হবে? এই যে দেখেন আইনের শাসনের কথা বলে, তিনি যে সুনির্দিষ্ট অপরাধী সেই মামলাটা কেন করতে পারছি না আমরা? এখানে কি আগে যেমন মানে অনির্দিষ্ট মামলা ছিল এবং অজ্ঞাতনামা আসামি ছিল, সেই ধারায় কি চলতে থাকবে? তাহলে আমরা দেখব যে মামলাগুলো সুনির্দিষ্ট হচ্ছে কিনা, জবাবদিহি করার জায়গাটাও সুনির্দিষ্ট হচ্ছে কিনা। এই জন্য আমরা মনে করি যে এটা শুধু সদিচ্ছার উপর নির্ভর করবে না, এটা একটা সঠিক প্রক্রিয়ার উপর নির্ভর করবে। সেই প্রক্রিয়াগুলো এস্টাবলিশ করতে কিন্তু খুব বেশি দিন সময় লাগার কথা নয়, 3 মাস লাগবে, সর্বোচ্চ 6 মাস লাগবে। ফলে এইটা যদি প্রক্রিয়াটা শুরু হয়, তাহলে আমার মনে হয় যে সবাই বুঝতে পারবে যে নির্বাচনে আমি যেমন আমার ভোটটা দিতে পারবো, ঠিক তেমনি যিনি আমার ভোট নিয়েছেন তিনি আমার কাছে দায়বদ্ধ।
এবং সেই দায়বদ্ধতার হিসাব 5 বছর পরে আমি আবার নেব। হ্যাঁ, খুবই পরিষ্কার জনাব রাজিকুজ্জামান রতন, খুবই চমৎকার করে আপনি বলেন। তো আপনার কথা দর্শক খুব ভালো করে নিশ্চয়ই বুঝতে পারছে। যাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছেই। জনাব রাজিকুজ্জামান রতন বলছেন নির্বাচন কমিশনের আনুগত্যের কথা। আপনার কাছে আমার দুটি প্রশ্ন। আপনারা কি আসলে একটি গ্রহণযোগ্য ভোটার তালিকা করতে নির্বাচন কমিশনকে সময় দিবেন কিনা, নাম্বার 1? সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি আপনারা নতুন নির্বাচন কমিশন চান কিনা? কেন ভোটার তালিকা করতে হবে কেন? আপনার ডাটা বেস করা তো ভোটার তালিকা আছে, ডাটা বেস করা ভোটার তালিকা আছে, উইথ থাম তো সবকিছু আছে, এটা সব রেডি। এটা নিয়ে কোন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নতুন ভোটার তালিকা, নতুন ভোটার তালিকা একবার প্রতি মুহূর্তে প্রতিদিন আপ টু ডেট হচ্ছে ভোটার তালিকা, এটাতে কোনো সমস্যা নাই। এক নাম্বার, শুধু নির্বাচন কমিশন এটা পুনর্গঠন, এটা টোটালটা নির্বাচন নির্বাচন করার একটা সুনির্দিষ্ট আইন এটা করতে হবে। এটা গেল একটা কাজ। এটা অর্ডিন্যান্সের মধ্যে করতে লাগে 1 দিন লাগে, 2 দিন লাগে, 3 দিন লাগে, 4 দিন লাগে, 7 দিন লাগে, এর বেশি না। গেল 1। নাম্বার 2 হচ্ছে যে এই গত সরকারের লোকগুলি এখনো সব জায়গায় বসে আছে, এইগুলাকে নির্দলীয় করা, নিউট্রালাইজ করা। এইটার জন্য যেমন আমি আপনাকে বলি, যেমন সে ধরুন আমি বেগম খালেদা জিয়ার যে 2টা মামলা, এই 2টা মামলা আদৌ মামলাটাই মেনটেনেবল না। একটা হলো ওনার বিরুদ্ধে মামলা বলছে যে প্রধানমন্ত্রী উনি যখন 91 সালে প্রথম 9 মাস ছিলেন, তখন তো তিনি এক্সিকিউটিভ প্রাইম মিনিস্টার ছিলেন না, তখন তো ওনার কোনো প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলই ছিল না। দ্যাট ইজ প্রথম মামলাটা যেটা হয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট, এই মামলাটাই চলে না। সেকেন্ড মামলাটা জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলাটাই এমন একটা ঘটনা, এটা হলো বিএনপির 79 সাল থেকে যে ফান্ড আছে, এই ফান্ড নিয়ে একটা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট করা হয়েছে। সেই ফান্ডে একজন আসামি আপনাকে বলছি যে ডক্টর জিয়াউল ইসলাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিবের পিএস ছিলেন তিনি তার বিরুদ্ধে অভিযোগটা হলো তিনি 27 লক্ষ টাকা তিনি জমা দিয়েছেন, জমায় স্লিপে স্বাক্ষর আছে। তো তাকে দুদক প্রথম বলছে যে আপনি সাক্ষী হন খালেদা জিয়ার বিরুদ্ধে, সে বলছে আমি সাক্ষী হব না। আরেকজন জগলুল পাশা, উনি সাক্ষী হয়েছেন, তাকে সাক্ষী করেছে। আর জিয়া যেহেতু সাক্ষী দিতে রাজি হয় নাই, ডক্টর জিয়াউল ইসলাম তাকে আসামি করেছে এবং এভিডেন্ট হিসেবে তার হাইস্ট সাজা দিতে পারে 3 বছর। কিন্তু আমি আপনি বলছি তাকে 7 বছর সাজা দিয়েছে। তো এই যে প্রতিহিংসা রাজনীতি বিএনপিটা করবে না, 1। 2 নম্বর, এখনো ডক্টর জিয়াউল ইসলামকে রাষ্ট্র তাকে বেগম খালেদা জিয়ার মতো মুক্ত ঘোষণা করেছে, সমস্ত রায় বাতিল ঘোষণা করেছে, তারপরেও তার চেয়ারম্যান কমোডর আরিফ তাকে জয়েন করতে দিচ্ছে না। মানে আওয়ামী লীগের সমস্ত সেটআপ বিভিন্ন জায়গায় বসে আছে এইভাবে যে আপনাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না। সরকারের যে কাজগুলি, দ্রুত কাজগুলি, সেইগুলোকে নিউট্রালাইজ করা, নিরপেক্ষকরণ করা এবং তার অ্যাকশনে যাওয়া। আচ্ছা, একদম শেষ পর্যায়ে আমি একটু জানতেই চাচ্ছি যে আসলে তার মানে আপনারা নির্বাচন কমিশন নতুন করে চান না, আপনারা কিছু আইনে সংস্কার চান? কমিশন নতুন করে চাই। নির্বাচন কমিশন তো এটা, এই যে নির্বাচন কমিশন ওদের খুদ করে খাওয়া লোকজন, এগুলোকে সব ঘাড় ধরে বের করে দিতে হবে। 1 নাম্বার 2 হচ্ছে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার একটা সুনির্দিষ্ট আইন করতে হবে। সার্চ কমিটির মাধ্যমে আগে বিগত সরকার করেছিল, পাকিস্তানে আছে, ভারতে আছে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া। এটা করতে তো বেশি সময় লাগে না। সরকার সার্চ কমিটির মাধ্যমে করেছিল। এই সার্চ কমিটি আইন, এটা ভুয়া সার্চ কমিটি আইন। এটা আপনি সার্চ কমিটি এমন ভাবে করলেন, এমন পোস্ট দিলেন যে পোস্টগুলিতে আপনি লোক তুলে নিয়োগ দিয়েছেন। ইভেন ভারতে, পাকিস্তানে যে লিডার অফ দ্য অপোজিশন নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়ায় থাকেন। তো নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার একটা বিশ্বাসযোগ্য ম্যানিপুলেশন হয় না। এইরকম একটা আইন করতে 7 দিন লাগতে পারে। ডক্টর কামাল হোসেন এখন জীবিত আছেন, আমিনুল ইসলামরা জীবিত আছেন, বড় বড় আইনজীবীরা জীবিত আছেন, সারা পৃথিবীর নির্বাচন কমিশন সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে এদেরকে বসায় দেন এবং পাবলিক হিয়ারিং এ ছেড়ে দেন না, পাবলিক হিয়ারিং এ ছেড়ে দেন যে নির্বাচন কমিশন আইনটা কেমন হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব রাজিকুজ্জামান রতন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকেও। দুজনের কাছে আবারও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে চাচ্ছি আজকের মতো গণতন্ত্র। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।